2024 সালের 13 মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ওই হত্যাকাণ্ডের পর অন্য আসামিদের পুলিশি জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুর নাম উঠে আসে। ডিবি পুলিশ তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে দুদিন ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। দুদিন ধরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে ছাড়ানোর জন্য তদবির করেছিলেন স্বয়ং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় জড়িত 3 আসামির 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এমপি আনোয়ার আজিম, আমরা তাকে সকলে চিনি। হাসিনার আমলে তাকে কলকাতায় খুন করা হয়েছিল। তার দেহ, তার খণ্ডিত লাশ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছিল। এবার এই যে হারুন দেখেছিলাম, ওই সময় কত তৎপর ছিল, হেলিকপ্টারে তিনি ভারত যাচ্ছেন, তিনি একবার চাঁদপুরে যাচ্ছেন, মানে একটা অবস্থা সৃষ্টি করা হয়েছিল। আসলেও এই হত্যাকাণ্ড কারা ঘটেছিল, এটা সব চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে এবং কিছুটা হলেও আরো বেশি বেরিয়ে আসবে এই হত্যাকাণ্ড মূলত কারা ঘটেছে। এটা নিয়ে আপনাদের গোপন তথ্য দিব। এর আগে হত্যাকাণ্ডের আমার দেশে একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টটা দেখবো এবং আগের একটি সাক্ষাৎকার দেখবো, তারপর বিশ্লেষণ করবো এই হত্যাকাণ্ড মূলত কারা ঘটিয়েছিল। ভারতের অসহযোগিতার কারণে কলকাতায় খুন হওয়া আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার তদন্ত থমকে আছে। জুলাই আগস্ট বিপ্লবের পর কলকাতার সিআইডি ঢাকার ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ডিবি পুলিশের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। মামলার অগ্রগতির বিষয় কিছু জানায়নি কলকাতার সিআইডি। অথচ 5 আগস্টের আগে এ মামলায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের কারণে ওই খুনের মাস্টারমাইন্ডের নাম বের হতে শুরু করছিল। আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাইদুল করিম মিন্টু সহ আরও একাধিক রাঘব বোয়ালকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের আদ্যোপান্ত বের হয়ে আসে। 2024 সালের 13 মে কলকাতার একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ওই হত্যাকাণ্ডের পর অন্য আসামিদের পুলিশি জিজ্ঞাসাবাদে আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুর নাম উঠে আসে। ডিবি পুলিশ তাকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে দুদিন ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল। দুদিন ধরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে ছাড়ানোর জন্য তদবির করেছিলেন স্বয়ং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও তৎকালীন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার সঞ্জিত চন্দ্র দাস। আনার হত্যাকাণ্ডে ডিবি পুলিশের চোখে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন জেপি সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর, সাবেক এপিএস ও পিরোজপুরের ভান্ডারিয়ার সাবেক এমপি মহারাজ। কিন্তু ডিবি পুলিশ অদৃশ্য শক্তির ইশারায় তাকে জিজ্ঞাসাবাদ ও আটক করতে পারেনি। ডিবির একটি সূত্র জানিয়েছে তাকে আনার হত্যাকাণ্ডের বিষয়ে এবার জিজ্ঞাসাবাদ করা হবে। 2024 সালের 26 জুন খাগড়াছড়ি ও চট্টগ্রাম থেকে ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তারের দাবি করে ডিবি। ওই গ্রেপ্তার অভিযানে তৎকালীন ডিবি প্রধান হারুন হেলিকপ্টার ব্যবহার করেন, যেটা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়। ডিবির একটি সূত্র জানিয়েছে দুজনকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছিল। আনার হত্যাকাণ্ডের পর ডিবির 3 সদস্যের একটি টিম কলকাতায় যায়। তারা সেখানে কলকাতার পুলিশ ও সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এই 3 কর্মকর্তার আবার কলকাতায় যাওয়ার কথা ছিল। এর মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর তাদের আর কলকাতায় যাওয়া হয়নি। তবে বর্তমান ডিবি পুলিশের কর্মকর্তারা বলছেন তারা নতুন দায়িত্ব নিয়েছেন। খুব শীঘ্রই আনার হত্যার তদন্ত শুরু হবে। সূত্র জানায় আনার হত্যায় যারা গ্রেপ্তার হয়েছিলেন প্রয়োজনে পুলিশ তাদের আবার রিমান্ডে আনবে। এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কলকাতায় যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। 2024 সালের 13 মে আনোয়ারুল আজিম খুন হওয়ার পর 22 মে তাকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করেন। পরে পুলিশ এ মামলায় গ্রেপ্তার করেন শিলাস্তি আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া ও তানবীর ভুইয়া ওরফে ফয়সাল সাজিকে। পরে আদালত শিলাস্তি সহ মোট 3 জনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফায় রিমান্ডে কিছু তথ্যের ঘাটতি থাকার কারণে ডিবি পুলিশ 31 মে আসামিদের আদালতে হাজির করে আবার রিমান্ডের আবেদন করে। শিমুল ভুইয়া তার জবানবন্দিতে গ্যাসবাবুর কথা বলেন। গ্যাসবাবু আবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর এই খুনে জড়িত থাকার কথা তদন্ত কর্মকর্তাদের জানান। সদ্য বিদায়ী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল হক মল্লিক আমার দেশকে জানিয়েছিলেন আনার হত্যার তদন্ত তারা শুরু করেছেন। আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফ জানান, আমরা দ্রুতই ডিএনএ করার জন্য কলকাতায় যাব। কলকাতা কর্তৃপক্ষ যখনই ডাকবে তখনই আমরা সেখানে যাব।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, দেশের এমপি এই প্রথম বিদেশের মাটিতে খুন হন। এতে সারা দেশে চাঞ্চল্য তৈরি হয়। প্রথমে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় যে অপহরণ মামলাটি করা হয় সেই মামলাটির তদন্ত শুরু করে ডিবি পুলিশ। এতে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। কলকাতায় ঘটনাস্থল দেখতে ডিবির একটি টিম যায়। সেখানে সরজমিনে ঘটনাস্থল দেখার পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামিদেরও জিজ্ঞাসাবাদ করেন। এতে তারা গুরুত্বপূর্ণ তথ্য পান। সূত্র জানায়, ডিবির পক্ষ থেকে কলকাতার পুলিশকে জানানো হয় আনারের সঙ্গে ঝিনাইদহ এলাকার রাজনৈতিক নেতাদের বিরোধ ছিল। এ খুনে স্বর্ণ চোরাচালানের বড় একটি কারণ থাকতে পারে, সেই বিষয়টিও কলকাতার সিআইডিকে জানানো হয়। পাশাপাশি তাদের জানানো হয় যে আনারের কন্যা ডরিন শেরেবাংলা নগরে অপহরণের মামলা করেছেন। সেই মামলায় গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্র জানায়, মামলার তদন্ত শুরু করছিল ডিবি পুলিশ, কিন্তু ওই মামলার তদন্তে রাজনৈতিক নেতারা প্রভাব বিস্তার করছিলেন। মূলত রাজনৈতিক বিরোধ ও স্বর্ণ চোরাচালানকে কেন্দ্র করে আনার হত্যাকাণ্ড হয়েছিল বলে মামলার তদন্তে উঠে আসে। খুনের সঙ্গে অনেক রথী মহারথীরা জড়িত ছিল, তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। ডিবি পুলিশ অনেককেই সন্দেহ করলেও রাজনৈতিক প্রভাব থাকার কারণে জিজ্ঞাসাবাদ, আটক বা গ্রেপ্তার করতে পারেনি। ডিবিতে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছিল বলে অভিযোগ ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের পর এবার নির্মোহ তদন্ত করবে বলে জানিয়েছে ডিবি। ডিবি জানিয়েছে, মামলার প্রয়োজনে ওই হত্যাকাণ্ডের আসামিদের আবার রিমান্ডে আনা হতে পারে, তবে যারা আদালতে জবানবন্দি দিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় জড়িত 3 আসামির 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত কসাই জিহাদকে নিয়ে আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধারে গতরাত থেকেই অভিযানে নেমেছে কলকাতার গোয়েন্দা পুলিশ। সবশেষ আজ বিকেলে ডুবুরি নামে একটি খালে অভিযান চলছে। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ সরকার। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় জড়িত 3 আসামি আমানুল্লাহ আমান, শিলাস্তি রহমান ও ফয়সালকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুরে আদালতে তোলা হয়। এ সময় 3 আসামির 10 দিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত 3 জনের প্রত্যেকের 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাংসদের মেয়র করা অপহরণ মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়েছে। আইনজীবী জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিনের সাথে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড। এ সময় আদালতে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন শিলাস্তি রহমান। অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। এদিকে আজিমের খণ্ডিত মরদেহের সন্ধানে বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে যাচ্ছে কলকাতার গোয়েন্দা পুলিশ। এই হত্যার অন্যতম আসামি কসাই জিহাদকে নিয়ে গেল রাত থেকেই অভিযানে নামে পুলিশ। সবশেষ শুক্রবার বিকেলে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার একটি খালে অভিযান চলছিল। এর আগে বৃহস্পতিবার জিহাদকে আটকের পর তাকে বারাসাতের আদালতে হাজির করে রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের পরেই তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ। 364, 302, 201 এবং 120 যে কটা ধারা আছে ভারতীয় দণ্ডবিধি সবকটাই জামিন অযোগ্য ধারা। এবং শুধু নট অনলি দ্যাট, যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে মানে এদের মানে অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে মানে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদে কসাই জিহাদ স্বীকার করেন, যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিনের নির্দেশে 4 জন মিলে আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটেই মরদেহটি টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে করে কলকাতার বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়। এদিকে কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে লোমহর্ষক এই হত্যাকাণ্ড ঘটে, সেই ফ্ল্যাটের আরও একটি সিসি ক্যাম ফুটেজ প্রকাশ পেয়েছে। এই ফুটেজে 2 জনের উপস্থিতি দেখা গেছে। এদের একজনকে সবুজ রঙের একটি ট্রলি ব্যাগ বহন করতে দেখা গেছে।
ধারণা করা হচ্ছে এই ট্রলিতে করেই আনারের খণ্ডিত দেহ বাইরে নেওয়া হয়। সাজিদ সরকার, ৭১, ঢাকা। এদিকে এমপি আনোয়ারুল আজিমের হত্যার ঘটনার পেছনে কোনো রাজনৈতিক প্রতিহিংসা আছে কিনা তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। কারণ তিনি বলছেন হত্যাকাণ্ডের ঘটনার পেছনে একটি চরমপন্থী দলের নেতা আমানুল্লাহ জড়িত রয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত কসাই জিহাদকে নিয়ে আমরা জানি। এরই মধ্যে কলকাতার ভাঙ্গড়ের কৃষ্ণমাটি এলাকায় খালে তল্লাশি চলছে। সেখানেও শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে আরও মানুষের সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও নজরে রয়েছে গোয়েন্দাদের। এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। এই হত্যাকাণ্ডের পেছনের মোটিভ কি সেই বিষয়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান হারুন রশিদ, রয়েছেন ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মহিম মিজান এবং কলকাতা থেকে আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমার তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজনে শুরু করতে চাই সত্যজিৎকে দিয়ে, কারণ সত্যজিতের কাছে সর্বশেষ তথ্য কি রয়েছে সেটা জানতে চাই। তো সত্যজিৎ, আপনি এর আগে বলছিলেন কলকাতার গোয়েন্দারা আরও অনেকের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে। ঠিক কি ধরনের সংশ্লিষ্টতা, কাদের সংশ্লিষ্টতা হতে পারে বলে মনে করছে সিআইডি কর্মকর্তারা? দেখুন, যেটা বিষয় সেটা হচ্ছে ২.৫ ঘন্টা তল্লাশি হয় ৪টে থেকে সন্ধ্যে পর্যন্ত। সেই ২.৫ ঘন্টা তল্লাশিতে কিছু মেলেনি। তাহলে প্রশ্নটা এখানে যে কৃষ্ণমাটি এলাকার যে বাগজোলা খাল, সেই বাগজোলা খালে কোথায় ফেলা হয়েছিল, আর শুধু বাগজোলা খাল নয়, কোথায় অন্য কোথাও ফেলা হয়েছিল কিনা। দেখুন, এই বাগজোলা খালটা এমন একটা নীরব একটা এলাকা যেখানে ফেলা হয়েছে, যেটা কিন্তু রেইকি করা হয়েছিল আগে, এবং সেক্ষেত্রে কেউ হয়তো জড়িত থাকতে পারে। যারা খুন করতে এসেছিল তারা সমস্ত দিক ছানবিন করে, অর্থাৎ দেখে শুনে কিন্তু জায়গা নির্বাচন করেছে এমন ভাবে যে দেহাংশ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই জায়গা থেকে যারা সিআইডি আধিকারিক যারা তদন্ত করছেন তাদের যেটা দাবি যে এরকম ভাবে কলকাতার ইতিহাসে কিন্তু যে খুন করে এরকম বিভিন্ন জায়গায় এমন এমন জায়গা নির্বাচন করা হয়েছে যেখান থেকে এই টুকরো খুঁজে পাওয়া কিন্তু এখনো পর্যন্ত যায়নি। তো সেক্ষেত্রে দুটো বিষয়, যে তাদের এই জায়গাগুলো নির্বাচন করে দিল কে, নাকি আবার অপর একটা মহল বলছেন যে এই জায়গা নির্বাচনের ক্ষেত্রে যারা খুনিরা এসছিলেন কলকাতায়, তারা হয়তো কলকাতা শহরে দীর্ঘ দিন ধরে চেনা জানা, বিভিন্ন অলিগলি তাদের চেনা জানা, সেক্ষেত্রে তারা সহযোগিতা করে থাকতে পারে। এর সাথে কলকাতার কেউ সাহায্য সহযোগিতা করেনি তো, এমন অনেকগুলো প্রশ্ন আসছে। সেই সাথে আরেকটু জানতে চাই সত্যজিৎ, যে এর বাইরে আর ঠিক কি কি তথ্যের খোঁজ করছে সিআইডি এবং কেন এখনো পর্যন্ত দেহাংশ পাওয়া যাচ্ছে না, কি বলছেন তারা এর পেছনে কারণ হিসেবে? একটা বিষয় সেটা হচ্ছে এই যে জিহাদ হাওলাদার, সে কিন্তু দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে বসবাস করছিল এবং সেখানে কসাইয়ের কাজ করছিল। বাংলাদেশ থেকে অবৈধভাবে সে আসে কলকাতায়, মুম্বাইয়ে, এবং তারপরে কলকাতায় আসে। তার সাথে যোগাযোগ ছিল এই জিহাদ হাওলাদারের, যে যোগাযোগটা করিয়ে দিয়েছে আখতারুজ্জামান শাহীন, যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এই ষড়যন্ত্র করেছেন, সেই বিষয়টা কিন্তু এখানে দেখছে। অন্য কোনো প্রভাবশালীদের হাত নেই তো, এবং এক্ষেত্রে মনে করা হচ্ছে যে যাদের নাম জড়িয়েছে এবং যিনি খুন হয়েছেন তারা কিন্তু দুটো জায়গার বাসিন্দা। খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সাংসদ, আর খুনের ষড়যন্ত্রকারী সেখানকারই অপর এক জনপ্রতিনিধির ভাই আখতারুজ্জামান শাহীন, আর যারা খুন করছেন তারা খুলনা এলাকার। এই যে সংযোগটা, এটা কিভাবে হলো, এবং দীর্ঘদিন ধরে আসা এই যে জিহাদ হাওলাদার, তার সাথে যোগাযোগ করালো কে? অর্থাৎ একটা এই জিহাদের সঙ্গে কিন্তু যোগাযোগ আগে থেকেই ছিল। এই বিষয়গুলি এই মুহূর্তে তাদের সিআইডির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ সত্যজিৎ, আপনি রয়েছেন, নিশ্চয়ই আবারও কথা হতে থাকবে। দর্শক, এবারে যেতে চাই আমাদের আরও এক সহকর্মী মহিম মিজান যুক্ত আছেন আমাদের সাথে। মহিম, শুরু থেকে এই হত্যাকাণ্ড আপনি অনুসরণ করছেন, অনুসন্ধান করছেন প্রতিবেদন তৈরির কাজে। আপনার কাছে জানতে চাই কিলিং এর মোটিভ কি রয়েছে বলে মনে করছেন এই কাজ করতে, যে আপনার কাছে মনে হচ্ছে? আসলে কিলিং এর মোটিভটা হচ্ছে সেটি যেটা প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে হয়তো ডিবি প্রধান এটা অন্য ব্যাখ্যা দিতে পারেন, কারণ তারা তদন্ত কাজ করছেন, তারা তদন্তের বাইরে যে পর্যন্ত না কনক্রিট কিছুতে না পৌঁছে সে পর্যন্ত বলতে পারবে না। কিন্তু আমাদের প্রাথমিকভাবে ধারণা সেটি হচ্ছে যে এখানে আর্থিক
লেনদেনের একটি বিষয় জড়িত। কারণ যে মেরেছেন, আমরা যদি এখন প্রাথমিকভাবে যাকে দোষারোপ করছি সেই আমেরিকা পলাতক বা দেশ থেকে পালিয়ে যাওয়া যে পলাতক আখতারুজ্জামান শাহীন, সে এবং এই আনোয়ার আজিম আনারের সঙ্গে কিন্তু খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে, খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। এবং গোপাল বিশ্বাস, যে আনোয়ার আজিম আনার যার কাছে বাংলাদেশ থেকে গিয়ে প্রথমে উঠেছিলেন গোপাল বিশ্বাস, তার যে আরেক ঘনিষ্ঠ বন্ধু কলকাতা ইন্ডে যিনি রয়েছেন, তার সঙ্গে তার 2.5 দশকের অর্থাৎ 25 বছরের সম্পর্ক। তো এবং এই শাহীন অর্থাৎ আখতারুজ্জামানের শাহীনের সঙ্গে যেমন আনোয়ার আজিম আনারের সম্পর্ক রয়েছে, গোপাল বিশ্বাসের সঙ্গে সম্পর্ক রয়েছে। এবং আমরা পরস্পর যেটি জানতে পারছি, বিভিন্ন তথ্য উপাত্ত এবং বিভিন্ন ব্যক্তি, গোয়েন্দা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা যারা রয়েছেন এবং ঝিনাইদহ থেকে যে তথ্যগুলো পাচ্ছি, তাদের প্রত্যেকের যারা এই হত্যা ভিকটিম, হত্যার সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছে, তাদের স্বর্ণ চোরাচালান কেন্দ্রিক একটি তথ্য কিন্তু ঘুরপাক খাচ্ছে সব জায়গায়। গোয়েন্দা পুলিশরা বলতে পারে না, কারণ আসলে তথ্য উপাত্তর ভিত্তি করবে, কন্ট্রিবিউট উপাত্তর উপর ভিত্তি করে তাদের বক্তব্যটা দিতে হয়। কিন্তু আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এইটি হচ্ছে স্বর্ণ চোরাচালান কেন্দ্রিক এবং সেইটি টাকা পয়সা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে এই বাহাস, এবং এই বাহাসটি ছিল হয়তো দীর্ঘদিনের, যেটি আখতারুজ্জামান শাহীন সেটা অনেকদিন ধরে পুষেছিল এবং কোনোভাবেই এই আনারকে, সাংসদ আনারকে বুঝতেই দিচ্ছিল না যে তার সঙ্গে এরকম। ঠিক এই জায়গাটাতে আমি আবারও ফিরবো মহিম আপনার কাছে, যে যেহেতু আপনি বলছেন যে বেশ অনেক দিন থেকেই পুষছিল রাগ শাহীন তার ভেতরে। আমি একটু আমাদের সাথে ডিবি প্রধান রয়েছেন জনাব হারুন, আপনাকে যুক্ত করে নিতে চাই। আমরা গণমাধ্যমে যে খবর পাচ্ছি ব্যবসায়িক দ্বন্দ্ব, সেইটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। কিন্তু জনাব আজিমের মেয়ে আজকে একটি কথা বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসা আছে কিনা সেটি খতিয়ে দেখা জরুরি, কারণ চরমপন্থী দলের নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনার কাছ থেকে জানতে চাই, আপনারাও কি কোনো পলিটিক্যাল মোটিভ দেখতে পাচ্ছেন এখানে? ধন্যবাদ আপনাকে। আমরা তো আসলে প্রথম থেকেই আমরা যে কারণগুলি বলছেন, প্রত্যেকটার কারণকে বিবেচনা করি আমরা কিন্তু আমাদের তদন্ত কাজটা আমরা করেছি। আমরা গ্রেপ্তারকৃত আসামিদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে প্রযুক্তিগত বিষয়গুলি অ্যানালাইজ করে এখন পর্যন্ত আমরা কিছু কিছু তথ্য পাচ্ছি, যেগুলি ইতিমধ্যে আমরা কিছু কিছু তথ্য আমরা মিডিয়াকে উপস্থাপন করেছি। এবং এই নৃশংস হত্যাকাণ্ড, কারণ আপনারা জানেন যে এটা একটা বাংলাদেশের একটা সিটিং এমপি, সরকারি দলের এমপি, তাকে এই নৃশংস হত্যাকাণ্ড এবং বিভৎসভাবে লাশ গুম করার জন্য একটা স্বার্থান্বেষী চক্র যে মাসের পর ঢাকার বিভিন্ন জায়গায় তারা প্ল্যান করেছে। এবং আমি এই কথাটা বলেছি, 2 মাস যাবত তারা প্ল্যান করেছে। এরা কিন্তু তাকে কিন্তু এই হত্যাকাণ্ড, এই ঘটনার আগেও তারা কয়েকবার কিন্তু অ্যাটেম্প করেছে তাকে সরিয়ে দেয়। এটা কিন্তু নির্বাচনের ঠিক পরপরই একবার, নির্বাচনের আগেও একবার তারা কিন্তু প্ল্যান করছে। এবং তারা যখন ঢাকার নির্বাচনের পরে যখন তারা বসে প্ল্যান করছিল ঢাকা শহরের মধ্যে তাকে ফেলাবে, তখন কিন্তু ওই যে মাস্টার মাইন্ড, যে মদতদাতা যে ছিলেন শাহীন, আমেরিকান প্রবাসী, সে কিন্তু সেখানে কিন্তু আদায় দাঁড়ায় যে না, বাংলাদেশে এটা করাটা হবে না, বাংলাদেশে করলে এটা যে কোনোভাবে হয়ে যেতে হবে, কারণ বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী অ্যালার্ট আছে অনেক বিষয়গুলিতে। তখন তারা একটা পর্যায়ে ওই সময় তারা কিন্তু গিয়েছিল, শাহীন গিয়েছিল 19 জানুয়ারি বা ঘটনা, সে কিন্তু কলকাতায় গিয়েছিল সেখানে গিয়ে প্ল্যানটা করে। তখন সে প্ল্যানটা কিন্তু তারা বাস্তবায়ন করতে পারে নাই। সেখানে তারা আরেকজন এনগেজমেন্টের জন্য আরেকজনকে হানি ট্রিপের জন্য নিয়ে গেছিল, সেটা তারা করতে পারে। কিন্তু এইবার তারা সাকসেস হয়েছে। এবার তারা কিন্তু এই যে 30 তারিখ বাসা ভাড়া করে তারা 3 জন, যে একজন হলো মদতদাতা মাস্টার মাইন্ড, আরেকজন ছিল এক্সিবিশন গ্রুপের প্রধান, এরা কিন্তু একসাথেই না। 10 তারিখ উনি ব্যাক করে এক্সিবিশন গ্রুপের যে প্রধান, ওনার নেতৃত্বে মূলত এই ঘটনাটা ঘটে। এবং যে কথাটা আমাদের উনি বললেন যে আসলে এটাও ঠিক যে শিমুল, ওর নামটা হলো শিমুল, সে কমিউনিস্টে সে যে পূর্ব বাংলার কমিউনিস্ট বলে নেতা সেও, এবং সে কিন্তু মেধাবী ছাত্র। সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে খুব ট্যালেন্ট। আমরা তদন্ত করতে তার সাথে কথা বললাম, সে কিন্তু শুধু এই হত্যাকাণ্ড না, সে অনেক হত্যাকাণ্ড সে হাসতে হাসতে করেছে। এবং উনি জেলও খেলেছে অনেকবার। এবং 1991-95 সালে সে একজন গণেশ নামে একজন ব্যক্তিকে মার্ডার করে তিনি জেল খেলেছে। তারপর আবার আপনার অভয়নগরের এদিকে বোধহয় থানা মামলা 2003 থেকে 2000 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইমান আলী নামে একজন হত্যা করে সেটা জেল খেলেছে। অর্থাৎ সে কিন্তু এই বিষয়ে পারদর্শী। আর শাহীন কিন্তু সে কিন্তু কালেকশন করেছে।
এবং দেখবেন আপনার কথার সাথে কিন্তু এটাও ঠিক, এই যে আমরা হয়তো স্পেসিফিক কজটা এখন আমরা বলতে পারছি না, কারণ আমরা তদন্ত চলছে। আমাদের এখানে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা থেকে আপনারা খতিয়ে দেখছেন, যেহেতু আপনি বলছেন যে এখনো সেই চেষ্টায় আপনারা রয়েছেন। আমরা গণমাধ্যমে আবার আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে স্থানীয় ক্ষমতার আধিপত্য বিস্তার, এটি একটি বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। আসলে আর্থিক, রাজনৈতিক, এলাকার দ্বন্দ্ব। আরেকটি কথা কিন্তু আপনি বলেছেন যে এই এলাকাটাতে একসময় পূর্ব বাংলা কমিউনিস্টদের একটা আধিপত্য ছিল, সেখানে তারা অনেকগুলি ঘটনা ঘটিয়েছে এবং ওই লোকগুলিকে নির্মূল করতে গিয়ে আমাদের যে সিটিং এমপি, জনপ্রিয় 3 বারের এমপি, উনি কিন্তু সেটা দমন করারও চেষ্টা করেছেন। সেই কারণে কোনো রাগ আছে কিনা, শত্রুতা আছে কিনা, অথবা টাকা পয়সার কোনো লেনদেন আছে কিনা, অথবা একদম এলাকার আধিপত্য নিয়ে কোনো, সবগুলো বিষয়ই কিন্তু আমরা দেখছি, খতিয়ে দেখছি। আমরা মনে করি আমরা হয়তো স্বল্প সময়ে, আমাদের যেখানে একটা টিম কলকাতা থেকে এসেছে 4 সদস্য, তারা কালকেও 5 ঘন্টা 6 ঘন্টা ছিল, এখনো পর্যন্ত আমাদের অফিসে তারা আছে। এখনো পর্যন্ত কিন্তু আমার অফিসে আমি কথা বলে আসছি, তারা এখনো আছে, তারা জিজ্ঞাসাবাদ করছে। এবং আমি মনে করি সেখানে দেখেন আমরা আমাদের যে মদতদাতা, যদিও আমরা মদতদাতাকে পারি নাই, সে ওই দিনই 20 তারিখে চলে গেছে। সেই জায়গাতে আমি আসবো, আর তার আগে একটু জানতে চাই যে যেহেতু কলকাতা থেকে একটি টিম এসছে, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কি কারো যাওয়ার কথা রয়েছে এই মুহূর্তে কলকাতায়, যে 2 জন আটক রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য? হ্যাঁ, ওরা যেমন এসেছে আমাদের বাংলাদেশ থেকে আগামীকাল শনিবার অথবা রবিবারের সকালে যে কোনো সময় আমাদের বাংলাদেশ থেকে 3 সদস্যের একটা টিম যাবে। এটা হয়তো আমরা হয়তো জিওটা পেলেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আমরা সেখানে যাব, সেখানে আমরাও জিজ্ঞাসাবাদ করব এবং ঘটনাস্থলগুলি আমরা পরিদর্শন করব। আমার কথা হলো এখানে যে বিষয়গুলি আসছে, এমনি অনেক গণমাধ্যমে অনেক কথাই আসতে পারে, যেটা একটু আগে আমাদের মহিম নিজাম ভাই যেটা বললেন যে অনেক কথা অনেকে বলবে, কিন্তু আমরা তো একজন তদন্তকারী কর্মকর্তা হিসাবে বেফাস কোনো কথা আমরা বলতে পারি না। আপনারা স্পেসিফিক একটা প্রশ্ন করলেন, সে প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। তবে তাদের যে প্ল্যান, এটা শুধু একটা কথাই বললাম, তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা একাধিকবার তাদের প্ল্যান ছিল, তারা অ্যাটেম্প করেছে। এবং এর আগে আমি যেটা বললাম যে কলকাতা আরেকবার একটা প্ল্যান তারা করেছিল। আমার কথা হলো যে এই যে একটা এই নৃশংস হত্যাকাণ্ড এবং বিভৎসভাবে লাশ গুম করা, তারা যে এবং মোবাইলের যে আপনারা দেখবেন যে অ্যানালাইসিস করা, যে মোবাইলগুলিকে তারা যেভাবে বিভিন্ন জায়গাগুলি তারা স্থানান্তর করেছে, অর্থাৎ এটি একটি দীর্ঘ পরিকল্পনার অংশ। জনাব হারুন, আপনি আমাদের সাথে রয়েছেন, আমি আরেকটু মহিমের কাছে যেতে চাই, কারণ মহিম একটি কথা বলেছেন যে বেশ অনেক দিন থেকেই হয়তো ক্ষোভ জমেছিল, সেই ক্ষোভের কারণেই হয়তো ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে আজকে এই ঘটনা। মহিম, ঠিক কোন কোন তথ্যের ভিত্তিতে বা ঠিক কি ঘটনার একসাথে মিলিয়ে এই সমীকরণ টানা যাচ্ছে যে অনেক দিন ধরেই যেহেতু দুজনই ব্যবসা করতেন একসাথে, দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক, সেখান থেকে আসলে এই আজকে এই অবস্থানে এসে দাঁড়ালো? সত্যিকার অর্থে যে হত্যাকাণ্ডটি ঘটেছে, এটা হারুন রশিদ জানালেন যে দীর্ঘদিনের পরিকল্পনা এবং অনেকবার অ্যাটেম্প নিয়েছিল। তো সেইখান থেকে আসলে বোঝা যায় যে বন্ধুত্বের ভেতরে একটু খেদ এবং একটু ক্ষোভ তাদের ছিল। আখতারুজ্জামান শাহিনের বিশেষ করে ছিল, এবং আমানুল্লাহ, শিমুল ভূঁইয়া ওরফে শিমুল ভাই, যার কথা বলা হচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিল, এবং ঝিনাইদহ এলাকা। দেখুন এখানে আপনার আখতারুজ্জামান শাহিনের ভাই কিন্তু কোটচাঁদপুর এলাকার পৌর মেয়র, এবং পৌর মেয়র ছিলেন বা আছে, এই পৌর মেয়র, এবং তাদের কিন্তু এলাকা একটা আধিপত্যের ব্যাপার আছে, এবং তাদের কিন্তু আর্থিক সক্ষমতা কম নিয়ে অন্তত এই আনোয়ার আজিম আনারের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা করে, এবং সেই ক্ষেত্রে আখতারুজ্জামান শাহিনেরও কিন্তু সেখানে বাগান বাড়ি আছে, প্রচন্ড প্রভাব প্রতিপত্তি রয়েছে। একে তো ভাই পৌর মেয়র, এবং সেই ক্ষেত্রে তার আমেরিকান সিটিজেনশিপ, সেই সাথে বাংলাদেশে ব্যবসা এবং স্বর্ণ চোরাচালান, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা প্রভাবের একটা বিষয় রয়েছে। এখন এর নিমিত্তে যে এর ভিতরে যে কোনো বিষয়গুলো রয়েছে কিনা, যেমন আপনার সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, হয়তো এর আগে আমি জানি না, গোয়েন্দা কর্মকর্তারা ভালো বলতে পারেন যে এদের ভাই বা সে নিজে সংসদ সদস্য হতে চেয়েছেন কিনা, সেটি সে চেষ্টা করেছিলেন কিনা, বা তাকে কোনোভাবে কনভিন্স করবার চেষ্টা করেছিল কিনা, আনার সেখানে রাজি হয়নি। কিন্তু তার সঙ্গে তাদের আর্থিক টানাপোড়েন রয়েছে, হয়তো একটা জায়গায় স্যাক্রিফাইস করতে বলেছে যে টাকা না দাও তাহলে আসন ছাড়ো, বা আসন দাও বা টাকা ছাড়ো, কোনো একটা বিষয় হয়তো এর ভিতরে কিন্তু রয়েছে। সেটা অনেক দিনের জেদ, অনেক দিনের ক্ষোভ, সেই বিষয়গুলো কিন্তু আছে। যেহেতু এই দুটি পরিবারই কিন্তু স্থানীয় রাজনীতির সঙ্গে ইনভলভ,
স্থানীয় প্রভাব প্রতিপত্তির সঙ্গে ইনভলভ এবং কোনো না কোনো ওয়েতে তারা একটি আপনার নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা চোরাচালানের সঙ্গে ইনভলভ, বোথ সাইড অর্থাৎ উভয় পক্ষ কিন্তু প্রচন্ড প্রভাবশালী, ক্ষমতাবান, আর্থিকভাবে সামর্থ্যবান। এখন সেই কারণে হয়তোবা সে কথার ব্যত্যয় ঘটিয়েছে কিনা সেটা তদন্তে বেড়ে আসবে, যার কারণে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, এবং এত নিখুঁত পরিকল্পনা বলে তাদের ধারণা যে তারা করেছে যে এখনো পর্যন্ত আমাদের যে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী যেটি জানালেন তার কোনো অংশ এখনো পর্যন্ত যে তথ্য আসছে গণমাধ্যমে সেটি নিখুঁত পরিকল্পনা অবশ্যই বলা যায়। জনাব হারুন, আপনার কাছ থেকে একটু জানতে চাই, বারবার একটি শব্দ আসছে, সেটি হচ্ছে স্বর্ণ চোরাচালান, চোরা কারবারি, এই বিষয়গুলো। স্বর্ণ ব্যবসায়ীর সাথে সম্পৃক্ততা ছিল কলকাতাতেও আমরা দেখেছি, যার বন্ধু হিসেবে যার বাড়িতে যে উঠেছেন গোপাল, তিনিও একজন স্বর্ণ ব্যবসায়ী। একই সাথে এখানেও আমরা দেখেছি যে জনাব আজিমেরও স্বর্ণ ব্যবসার সাথে সম্পৃক্ততা রয়েছে। অনেকেই বলছেন যে স্বর্ণ চোরা কারবারি হিসেবেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে। সেখানে একটু জানতে চাই যে এই ঘটনার পেছনে মহিম যেটা বলছিলেন যে দুজনেই সামর্থ্যবান, দুজনেরই ক্ষমতা আছে অনেক বেশি, সেক্ষেত্রে এই ঘটনায় কি কলকাতার কেউ জড়িত থাকতে পারে বলে মনে করেন, যেহেতু স্বর্ণ চোরাচালান, স্বর্ণ ব্যবসা শব্দটি বারবার ঘুরে আসছে? বলবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জনাব হারুন। আমি বলছি দাদা বলবে কিনা। না, থ্যাংক ইউ। আসলে দেখেন, আমরা তো প্রতিটা সাইটকে আমরা করেছি। আমরা কিন্তু আগেও আপনাদেরকে বলেছি, উনি 12 তারিখ গিয়ে ওনার বন্ধু গোপালের বাসায় উঠলেন, আর গোপাল 12 তারিখের পরে 13 তারিখে কিন্তু উনি নেই, কিন্তু এই যে 12, 13 থেকে 18 5 দিন পর্যন্ত লাগছে যে সেটা মানে সে খুঁজে পাচ্ছি না বলেছে যিনিটা করেছেন 18 তারিখ। আমার কথাটা হলো যে এখানে আমরা তো অনেক ধারণাই করতে পারি, কিন্তু সব ধারণা তো আমরা বলতে পারি না। আমরা আপনাদের মধ্যে সাংবাদিক না, একটা বলে ফেললাম। কিন্তু আমি যখন একটা কথা বলবো, এটা আসলে তদন্তর আমাদের 2টি টিম কিন্তু আমরা কাজ করছি। আমি একটা কথা বলতে পারবো না যে কথাটা নিয়ে আমরা 2টি টিমই আমরা কিন্তু এটাকে বলে একটা হত্যাকাণ্ড যদি ঘটে, এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা থাকবেই, ইন্টারেস্ট একটা আছেই, নতুবা একটা লোককে তো ইচ্ছা এমনি মেরে ফেলার কথা না। এবং আপনি জানেন যে ওই এলাকাটা একটা ক্রস বর্ডার যেটাকে বলে একটা সীমান্ত এলাকা, এবং এই এলাকা দিয়ে ইন্ডিয়াতে মানুষ আগে খুব আসা যাওয়া তারা করতে পারে এবং আসা যাওয়া করে। এখন সেখানে দেখো যে একটু অর্গানাইজ ক্রাইম এবং ক্রস বর্ডার এরিয়ার অপরাধ, এইখানে তো অনেক ঘটনায় আমরা থাকতে পারে। একটা তো যে কথাটা বলেছি আগে, যে পূর্ব বাংলার যে একটা শাহিন এবং শিমুল, এরা তো এই এলাকার আত্মীয়। আপনি জানেন কিনা এটা বোঝা যায়, শাহিনের আত্মীয় হচ্ছে শিমুল, অর্থাৎ শিমুলের বোন দিয়ে দিছে শাহিনের ভাইয়ের কাছে। ওখানেও আরেকটা ঘটনা আছে, এটা আমিও তো আপনাদেরকে পরে এক সময় জানাবো। তাহলে এখানে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে সবাই যারা গিয়েছে কামলা হিসেবে অথবা যেভাবে জেনে শুনে, তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ওই পূর্ব বাংলা কমিউনিস্ট, অর্থাৎ ওই যে শিমুল নেতাদের এদের শিষ্যই একে। তাহলে এই শিষ্যরা মিলে এবং শাহিন তাদের যে ক্ষোভটাকে কাজে লাগিয়েছে, কারণ তারাও তো এই যে আজকে একসময় আপনারা দেখেন 2001 সালের পর বা আরো অনেক আগে আমরা দেখেছি প্রায় কিন্তু ইউপি চেয়ারম্যানকে মেরে ফেলতো, উপজেলা চেয়ারম্যানকে মেরে ফেলতো, ঘটনা ঘটতেই থাকতো। এবং শিমুল হলো এই কাজে অত্যন্ত পারদর্শী, সে যেমন বিভিন্ন সময় এই ধরনের ঘটনা ঘটায়। তাহলে এখানে আমি মনে করি যে এলাকার আধিপত্য বিস্তার যেমন একটা আছে, এলাকায় প্রভাবশালী গ্রুপের সাথে দ্বন্দ্ব। আমাদের সময় একেবারেই শেষ। আমি ছোট করে একটি বিষয় জানতে চাই, মূল হত্যাকারী যারা, তাদের অনেকেই, বিশেষ করে শিমুলকে আপনাদের হাতে নিয়েছেন, আইনের আওতায় রয়েছে, কিন্তু মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন এই মুহূর্তে দেশের বাইরে রয়েছে, এখনো পরিষ্কার নয় তিনি কোথায় রয়েছেন। সেক্ষেত্রে আসলে তার বিষয়ে আপনারা ঠিক কি ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছেন, তাকে কিভাবে আইনের আওতায় আনা হবে, যেহেতু তিনি এই মুহূর্তে বাংলাদেশের বাইরে অবস্থান করছেন? আপনি যে কথাটা বলছেন ডকুমেন্টারি বিষয়, সে যে বাংলাদেশে নাই তা আমরা আপনাকে আগেই বলেছি। সে 20 তারিখ সকালে চলে গেছে, সেখানে 2 ঘন্টা ট্রানজিট করে কাল দিল্লি থেকে কানপুর থেকে 21 তারিখ 17:50 এসে পৌঁছে গেছে দুবাই থেকে। যে পরে রুটে সে স্বাভাবিক কারণে আমরা ধারণা করছি সে এখন হয়তো আমেরিকাতে চলে গেছে। আমরা কথা হলো যে কথাটা বারবার আসছে যে তার যে অরিজিনাল বিষয়গুলি আপনারা বলতেছেন বা সাংবাদিক দ্বারা অনেকগুলি বলছে, আমরা সবকিছু কিন্তু আমাদের নখদর্পণে আছে, যে আমরা কিন্তু সেগুলি বিচার বিশ্লেষণ করছি। এবং আমার কথা হলো সেখানে দেখেন যে অ্যামিউজমেন্টের জন্য আরেকটা ঘটনা, যেখানে অ্যামিউজমেন্টের জন্য যে মহিলাটা গেলেন সেও আমাদের কাছে আসে এবং তার কাছ থেকেও আমরা অনেক তথ্য পাচ্ছি।
বিষয়টা হচ্ছে যে এক একজন একইভাবে, যেমন ইন্ডিয়া থেকে যে দুজন ড্রাইভার কাজ করেছে তারা কিন্তু জানে না এই ধরনের ঘটনা ঘটবে, তারা কিন্তু এগুলো আমরা আপাতত আমার তদন্তে মনে হয়েছে তারা শুধু বাহক হিসেবে তারা হলো ক্যারিয়ার তারা বহন করছে। শাহীনকে কিভাবে আইনের আওতায় আনা যাবে যেহেতু তিনি দেশের আপনি বাইরে? যে কথাটা বলেছেন, হ্যাঁ আমাদের মামলা রুজু হয়েছে, ইন্ডিয়াতে হত্যা মামলা রুজু হয়েছে, আমাদের 364 মামলা রুজু হয়েছে, আমরা দুই দেশ মিলে কাজ করছি। আমরা মনে করি সে এই যে একটা মাস্টার মাইন্ড, এই যে মদতদাতা, সে এখন আমরা অবশ্যই আমরা আমাদের ইন্টারপোলের সহায়তা, মানে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, আমরা ওই দেশের যে বাংলাদেশি এম্বাসির তাদের সাথে কথা বলবো। কিন্তু বিষয়গুলো একটা আছে তো, অপরাধীরা যেখানে থাকুক না তাদেরকে তো আমরা দেখেন এর আগে টিপু মার্ডারের মামলা আসামি কিন্তু আমরা ওমান থেকে নিয়ে এসেছি, তারপর কলকাতা থেকে নিয়ে আসছি। আমরা থেকে ইন্ডাস্ট্রিয়াল মামলা লেদার মনিককে আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি। আসলে আমি মনে করি প্রত্যেকটা দেশ যারা আমরা কাজ করি, আর বিশেষ করে বর্ডার এরিয়া, আজকে দেখেন কলকাতা আমাদেরকে যেভাবে। দর্শক, আপনার ভিডিও দেখেছেন, ভিডিওতে কিছু বুঝতে পেরেছেন। আপনি চিন্তা করুন, একজন এমপিকে ভারতে হত্যা করা হয়েছে, বাংলাদেশের এমপিকে। এখানে কি কোনোভাবে সম্ভব? বাংলাদেশের সরকার জানে না, ভারতের সরকার জানে না, কখনো এটা সম্ভব হবে না দুই সরকারের অনুপস্থিতিতে এমন বড় একটি ঘটনা ঘটানো। অতএব বাংলাদেশ সরকারও জানতো, এই ভারত সরকারও জানতো তাকে সেখানে হত্যা করা হবে। বাংলাদেশ সরকারের হয়তোবা উচ্চ লেভেলের যারা ছিল, উচ্চ লেভেলের যারা বিশেষ করে যাদের নাম এসেছে, তাদের সহায়তা বা তাদের হাত বাংলাদেশ সরকারের একদম হাসিনা সরকারের কাছাকাছি ছিল। তারা এই ঘটনাটা ঘটিয়েছে এবং সরকারকে বলে দিয়েছে দামাচাপা দিতে হবে, এবং দামাচাপা দিয়েছে। ওই সময় যাদেরকে সন্দেহ করা হয়েছিল অনেককে গ্রেফতার করা হয়নি, অনেককে যাদেরকে প্রধান আসামি করা হয়েছিল তাদেরকে গ্রেফতার করা হয়নি। তার মানে কি, তারা কোন ক্ষমতার বলে তারা সেখান থেকে সরে গিয়েছে। অতএব তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, যে নির্দেশে, অর্থাৎ হারুন এটা জানতো এবং হারুন পুরো নাটক সাজিয়েছে, ভারতে গিয়েছে। এসে এখন ভারত বলতেছে তাদের এই বিষয়ে কোনো তদন্ত হয়নি, কিছুই হয়নি। ওই সময় বলেছে সবকিছু হচ্ছে। মূল কথা হচ্ছে সবকিছু আমাদের দেওয়া হয়েছে। হাসিনা সরকার নিজেদের স্বার্থের কারণে হাসিনা সরকারের কিছু সন্ত্রাসীরাই এই এমপি আনোয়ার আজিমকে ভারতে নিয়ে খুন করা হয়েছে।